জর্জ স্যামো ক্লাসেনের বই দ্য রিচেস্ট ম্যান ইন বেবিলন আমাদের শেখায় কিভাবে বড় আর সফল ব্যবসা করা যায় এবং কিভাবে বুঝদারি করে টাকা সামলাতে হয়। এই বইটি পুরনো যুগের সভ্যতার নিয়মকানুন দেখায়, যেগুলো তাদেরকে ধনী হতে সাহায্য করেছিল। বইটি বলে কিভাবে নিজের জীবনের জন্য ভালো আর্থিক পরিকল্পনা করতে হয়, টাকা কিভাবে সঞ্চয় ও বাড়ানো যায়, আর এগুলো আমাদের জীবনে কী প্রভাব ফেলে। জর্জ স্যামো ক্লাসেন ছিলেন একজন আমেরিকান লেখক, যিনি প্রায় ৮০ বছর আগে প্রাচীন বেবিলনের শহরের গল্প দিয়ে টাকা নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। দ্য রিচেস্ট ম্যান ইন বেবিলন বইটি ১৯ ফেব্রুয়ারি ২০২০ একটি ক্লাসিক বই হিসেবে গৃহীত হয়েছিল। এতে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে যা মানলে কেউ সুখী ও সমৃদ্ধ জীবন কাটাতে পারে। বেবিলন ছিল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ও ধনী শহরগুলোর একটি। সেখানকার মানুষ তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে ধনী হয়েছিলেন। শহরে বিশেষ কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না, তবুও বুদ্ধিমান শাসকদের কারণে শহরটি অনেক সমৃদ্ধ হয়ে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রইল। আজও টাকা সেই একই পুরনো নিয়মে চলে, যা হাজার বছর আগে বেবিলনের ধনী মানুষরা অনুসরণ করত। টাকা সেই মানুষদের কাছে আসে যারা এই ৭টি সহজ নিয়ম বুঝতে পারে। ১. টাকা সঞ্চয় শুরু করো। ধীরে ধীরে টাকা জমাতে শুরু করো। যারা উপার্জন করে তাদের অবশ্যই কিছু অংশ সঞ্চয় করতে হয়। ২. অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচো। প্রতিটি জিনিসে টাকা নষ্ট করো না। প্রয়োজনীয় আর অপ্রয়োজনীয় খরচ আলাদা করতে শিখো। ৩. টাকা বৃদ্ধি করো। টাকাকে এমন জায়গায় বিনিয়োগ করো যেখানে সেটি বাড়বে। ৪. টাকা রক্ষা করো। বিনিয়োগ সাবধানে করো যাতে ক্ষতি না হয়। লোভে পেয়ে ভুল সিদ্ধান্ত নিও না। ৫. বাড়িটাকে ভালো একটি সম্পদ বানাও। সুরক্ষিত জায়গায় বাস করো যা ভবিষ্যতে লাভজনক হবে। ৬. ভবিষ্যতের আয়ের সুরক্ষা করো। বীমা বা সঞ্চয় পরিকল্পনার মাধ্যমে নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করো। ৭. তোমার আয় বাড়ানোর চেষ্টা করো। নতুন কিছু শিখো, দক্ষতা বাড়াও যেন আরও বেশি উপার্জন করতে পারো। এই বইটি আমাদের ব্যক্তিগত জীবনে সফলতা অর্জনের উপায় শেখায়। সফলতা মানে আমাদের পরিশ্রম ও দক্ষতা দিয়ে পাওয়া সাফল্য। সেজন্য সঠিক প্রস্তুতি খুব জরুরি। আমরা যেমন চিন্তা করি তেমনই কাজ করি। তাই আমাদের চিন্তা যতটা বুদ্ধিমত্তার হবে, আমাদের কাজও ততটাই ভালো হবে। এই বইয়ের উদ্দেশ্য হল তাদের সাহায্য করা যারা জীবনে আর্থিক সাফল্য পেতে চান। বইটি আপনাকে সাহায্য করবে বুঝতে কিভাবে টাকা আয় করবেন, কিভাবে টাকা বাঁচাবেন এবং কিভাবে সঞ্চিত টাকা দিয়ে আরও বেশি টাকা আয় করবেন। বেবিলন এক ঐতিহাসিক পরিচিতি। ইতিহাসে বেবিলনের মতো আকর্ষণীয় আর ধনী শহর খুব কমই ছিল। এর নামই ছিল সম্পদ আর সমৃদ্ধির প্রতীক। এখানে সোনা, গহনা আর মূল্যবান ধন সম্পদের কোনো ঘাটতি ছিল না। এই শহর ছিল এফ্রেটস নদীর পাশ দিয়ে এক শুষ্ক ও সমতল উপত্যকায় গড়ে উঠেছিল। এখানে ছিল না জঙ্গল, না খনিজ খোঁজার খনন, আর না কোনো পাথর, অর্থাৎ এমন কিছুই ছিল না যা শহর গড়ার কাজে আসত। এটি বড় কোনো বাণিজ্য পথেও ছিল না এবং বৃষ্টি খুব কম হতো। তবুও বেবিলন ছিল এক সমৃদ্ধ এবং দুর্দান্ত শহর, যা মানুষের পরিশ্রম আর বুদ্ধিমত্তার ফল। এই শহরের সব সম্পদ আর ধন মানুষের নিজেরাই তৈরি করেছিল। আজ বেবিলন আর নেই, কিন্তু এর জায়গাটি আজকের এশিয়ায় সুয়েজ চ্যানেল থেকে ৬০০ মাইল পূর্বে এবং পার্সিয়ান গলফের উত্তরে মনে করা হয়। এই জায়গাটি প্রায় ইউমা, অ্যারিজোনার সমান। যেখানে একসময় ফসল ফলত, আজ সেই জায়গা আবারও শুকনো মাটিতে পরিণত হয়েছে। প্রায় ৮০০ বছর আগে এখানে সুমেরিয়ান মানুষ বাস করত, যারা খুবই বুদ্ধিমান এবং শিক্ষিত ছিলেন। তারা প্রথম প্রকৌশলী, গণিতজ্ঞ, লেখক এবং ব্যবসায়ী হিসেবে পরিচিত। তারা প্রথমবার লিখিত ভাষা, ব্যবসার কাগজপত্র যেমন চেক, রসিদ, জমির কাগজ তৈরি করেছিলেন। বেবিলন পুরোপুরি আধুনিক শহরের মতো সংগঠিত ছিল। এখানে ছিল রাস্তা, দোকান, বাজার, পণ্ডিতদের মন্দির এবং রাজাদের প্রাসাদ। মানুষ শিল্পে খুব দক্ষ ছিল। মূর্তি তৈরি, ছবি আঁকা, বুনন করা, সোনার উপর গয়না তৈরি, কৃষির সরঞ্জাম ও অস্ত্র বানানো ছিল তাদের বিশেষত্ব।
বেবিলনের ধনী মানুষের সমাধি থেকে পাওয়া গহনা আজ পৃথিবীর বড় বড় মিউজিয়ামে রাখা আছে। তারা ছিলেন খুব চালাক ব্যবসায়ী এবং টাকার ভালো জ্ঞান রাখতেন। বিশ্বাস করা হয় তারা টাকা লেনদেনের নিয়ম, ঋণের রসিদ এবং জমির কাগজের পদ্ধতি প্রথম তৈরি করেছিলেন। জমির কাগজপত্র প্রথম তৈরি করেছিলেন। অধ্যায় 1, যে মানুষটা ধনী হতে চায়। এই অধ্যায়টি পুরো বইয়ের মূল ভিত্তি গড়ে তোলে। এখানে দুই বন্ধু, ব্যান্সের যে একটি রথ বানায় আর খাব্বে যে বিনা বাদ্যযন্ত্র বাজায়, তাদের গল্প বলা হয়েছে। তারা অনেক বছর ধরে কঠোর পরিশ্রম করছে, তবুও তাদের কাছে দেখানোর মতো কিছু নেই। খাব্বাই তার বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিতে আসে, কিন্তু ব্যান্সের নিজের ভাবনায় মগ্ন হয়ে দেয়ালে বসে থাকে। সে কোনো কাজ করছে না, কারণ সে গভীর চিন্তায় ডুবে আছে। ব্যান্সের তার স্বপ্নের কথা বলে, যেখানে তার কাছে অনেক টাকা আছে এবং সে তার সব ইচ্ছা পূরণ করতে পারে। কিন্তু যখন সে জাগ্রত হয়, তখন আবার নিজের বাস্তব অবস্থায় ফিরে আসে, দরিদ্র, কোন সঞ্চয় বা বিনিয়োগ ছাড়া। তারা ভাবতে থাকে কিছু মানুষ কিভাবে ধনী হয়, যদিও তারা নিজেও একই রকম কাজ করে। তারা দাসদের কাজ করতে দেখে এবং মনে করে আমরাও তো তাদের মতোই। এরপর তারা আশা পায় তাদের পুরনো বন্ধু অর্ক্যাড, যিনি এখন বেবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি। তারা ভাবতে থাকে কেন তার কাছে না গিয়ে শিখি সে কিভাবে এত ধনী হল। শিক্ষা: যদি তুমি ধনী হতে চাও, তবে তাদের কাছ থেকে শিখতে হবে যারা এই পথ নিজে থেকে তৈরি করেছে। মুখ্য বিষয়গুলো: টাকা সবকিছু না হলেও এটা জীবনের অনেক কিছু সহজ করে দিতে পারে। টাকা শুধু জিনিস কেনার মাধ্যম নয়, এটি স্বাধীনতার মাধ্যম, নিজ ইচ্ছামতো জীবনযাপনের স্বাধীনতা। অনেকেই মনে করে টাকা তাদের থেকে দূরে চলে যায়, কিন্তু আসলে তারা টাকার প্রকৃতি বুঝতে পারে না। টাকা আনার, সঞ্চয় করার এবং বাড়ানোর নিয়ম আছে। যদি তুমি সেগুলো বুঝতে পারো, তাহলে কখনো টাকা কম থাকবে না। পুরনো দারিদ্র্যের জন্য কাঁদার চেয়ে ভালো যে আমরা আমাদের সময় আর শক্তি ব্যবহার করে টাকার সঠিক নিয়ম শিখি ও মানি। টাকা ভাগ্যের বিষয় নয়, বুদ্ধিমত্তা আর সঠিক নিয়মের ফল। বেবিলনের সবচেয়ে ধনী মানুষ। ব্যান্সের আর খাবের মতো অনেক বন্ধু, যারা সারা জীবন পরিশ্রম করেছে কিন্তু কখনো ধনী হতে পারেনি, তারা তাদের পুরনো বন্ধু অর্ক্যাডের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অর্ক্যাড এখন বেবিলনের সবচেয়ে ধনী মানুষ। তারা তার কাছে জিজ্ঞেস করে, তুমি এত ধনী কিভাবে হয়েছ? আমাদেরও শেখাও। অর্ক্যাড তার গল্প শুরু করে। অর্ক্যাডের গল্প। অর্ক্যাড বলে, সে আগে তাদের মতোই ছিল, প্রতিদিন কাজ করত, কিন্তু টাকা কোনোদিন টেকছিল না। একদিন তার দেখা হয় এক ধনী ব্যবসায়ী আওগেমেশের সাথে, এবং সে তাকে একই প্রশ্ন করে, আমি কিভাবে ধনী হতে পারি? আওগেমেশ প্রথম শিক্ষা দেয়, তুমি যা আয় করো তার একটি অংশ সবসময় নিজের জন্য রাখো। অর্থাৎ প্রথমে নিজেকে পারিশ্রমিক দাও। অর্ক্যাড এটা মেনে নেয় এবং প্রতি মাসে তার আয়ের 10% সঞ্চয় করতে শুরু করে। ধীরে ধীরে সে বুঝতে পারে বাকি 90% দিয়েও সে আরাম করে বাঁচতে পারে। দ্বিতীয় শিক্ষা: সঠিক ব্যক্তির কাছ থেকে পরামর্শ নাও। একবার অর্ক্যাড কিছু টাকা জমিয়ে রত্নে বিনিয়োগ করার চিন্তা করে। সে তার এক বন্ধু রাজমিস্ত্রি থেকে পরামর্শ নেয়, যিনি এই বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন না। ফলস্বরূপ সে সব টাকা হারায়। আওগেমেশ তাকে বুঝিয়ে বলে, রত্ন সম্পর্কে জানতে চাইলে জুয়েলারের কাছ থেকে জিজ্ঞাসা করো, রাজমিস্ত্রির কাছে নয়। শুধুমাত্র যোগ্য ও জ্ঞানী ব্যক্তির কাছ থেকে পরামর্শ নাও। তৃতীয় শিক্ষা: টাকা থেকে টাকা আয় করা। অর্ক্যাড আবার বিনিয়োগ করে, এবার ব্যবসায়ীদের পরামর্শ নিয়ে, এবং ভালো লাভ করে। কিন্তু যখন তাকে জিজ্ঞেস করা হয় সে লাভের টাকা কি করল, তখন সে বলে, সে দাওয়াত দিল, কাপড় কিনল আর একটা গাধা কেনার পরিকল্পনা করল। এই কথা শুনে আওগেমেশ তাকে শত করে, যদি তুমি তোমার টাকা বুঝদারি করে আবার বিনিয়োগ করত, তাহলে তা আরও টাকা তৈরি করত, আর এই টাকা থেকে আরও টাকা তৈরি হতো। এখানে তৃতীয় শিক্ষা হল, টাকা থেকে টাকা আয় করো আর সেই টাকাও আবার বিনিয়োগ করো। এটাই কম্পাউন্ডিং অর্থাৎ চক্রবৃদ্ধির জাদু। শিখো, যা আয় করো তার কিছু অংশ নিজের জন্য রাখো। পরামর্শ নাও শুধু সেই ব্যক্তির কাছ থেকে যে বিষয়ে বিশেষজ্ঞ। টাকা নষ্ট করো না,
এটাকে এমন কাজে লাগাও যা আরও টাকা আনে। লাভও আবার বিনিয়োগ করো, এটি আসল ধনী হওয়ার পথ। টাকা আয় করা ও তা রক্ষা করার জন্য জরুরি দুই বিষয়। যারা জীবনে টাকা আয় করতে, সঞ্চয় করতে এবং সঠিকভাবে ব্যবহার করতে চান, তাদের সবচেয়ে বেশি দরকার দুটি জিনিস। প্রথম, সময়। দ্বিতীয়, পড়াশোনা, অধ্যয়ন। প্রতিটি মানুষের একদিনে 24 ঘন্টা সময় থাকে। পার্থক্য শুধু এটুকুই যে কেউ সময়কে ভালোভাবে ব্যবহার করে, কেউ তা নষ্ট করে। ধনী হওয়ার প্রথম শর্ত হল সময়ের সঠিক ব্যবহার। অনেকে সময় নষ্ট করে মোবাইল, বিনোদন বা অপ্রয়োজনীয় কাজে। কিন্তু বুদ্ধিমান মানুষ সময় নিয়ে নতুন কিছু শিখে, পরিকল্পনা করে এবং তাদের ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি গড়ে তোলে। মনে রাখবে, সময় এমন সম্পদ যা সবার কাছে সমান, কিন্তু ধনী হয় সে যিনি সেটাকে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যয় করে। দ্বিতীয়, অধ্যয়ন, শিক্ষা। টাকা আয় করার জন্য পড়াশোনা খুব দরকার, কিন্তু এখানে অধ্যয়ন মানে শুধুই বই পড়া নয়। সত্যিকারের শিক্ষা দুই ধরনের হয়। সাধারণ জ্ঞান, যা আমরা বই, স্কুল বা অন্যান্য সাধারণ উৎস থেকে শিখি, যেমন গণিত, ব্যবসা, বিনিয়োগ ইত্যাদি। বিশেষ জ্ঞান, যা সাধারণ মানুষ জানে না, কিন্তু একজন সফল মানুষ তা নিজের অভিজ্ঞতা থেকে শেখে। যেমন সঠিক সময় বা সুযোগ চিনতে পারা, সঠিক পরামর্শ নেওয়া, বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া। এই দুই ধরনের জ্ঞান খুব জরুরি। একটা আমাদের ভিত্তি তৈরি করে, আর আরেকটা আমাদের সাফল্যের পথ দেখায়। যা শেখা উচিত। সময় নষ্ট করো না, এটা সবচেয়ে মূল্যবান সম্পদ। সব সময় কিছু নতুন শেখো, সাধারণ জ্ঞানও আর বিশেষ জ্ঞানও। ধনী হওয়ার পথ যায় সময় এবং জ্ঞানের সঠিক ব্যবহারের মাধ্যমে। ধন অর্জনের সহজ কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম। টাকা জমানো ও আয় বাড়ানোর কিছু মৌলিক নিয়ম আছে, যেগুলো মানলে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া যায়। 1. যত আয় হয় তার থেকে কম খরচ করো। বেশিরভাগ মানুষ শুধু নিজের বিল ও প্রয়োজনীয় খরচ মেটানোর জন্যই কাজ করে। যদি মাসের শেষে সব খরচ মেটাতে পারে, তাহলে মনে করে তারা সফল। কিন্তু এটা আসলে ধনী হওয়ার পথ না। এটা যেন এমন আপনি একখানা নৌকায় বসে আছেন যেটাতে পানি ঢুকছে, আর আপনি শুধু সেটাকে ডুবে যেতে বাঁচানোর চেষ্টা করছেন। 2. প্রথমেই নিজেকে পারিশ্রমিক দাও। টাকা জমানোর সবচেয়ে ভালো উপায় হল, যখন আয় হয় তখন প্রথমেই তার 10% নিজের জন্য জমাও। এই টাকা ভবিষ্যতের জন্য, যেমন বিনিয়োগ, জরুরি অবস্থা বা বড় কোনো লক্ষ্য পূরণের জন্য। বাকি 90% এর মধ্যে নিজের খরচ চালাও। শুরুর দিকে কঠিন লাগলেও এটা এক সময় অভ্যাসে পরিণত হবে। 3. সঞ্চয় থেকে আসে আত্মবিশ্বাস। যখন আপনি নিয়মিত টাকা জমাতে শুরু করেন, ধীরে ধীরে আপনার হাতে ভালো টাকা জমে। আপনি নিজের ওপর গর্ব অনুভব করেন। আপনি আত্মনিয়ন্ত্রণ শেখেন। আপনি উন্নতির পথে চলতে থাকেন। প্রতিটি মানুষের জীবনে লাখ লাখ টাকা আসে আয়। যদি আপনি প্রতি মাসে সামান্য কিছু সঞ্চয় করেন, কয়েক বছরের মধ্যে আপনার একটা বড় মূলধন, ক্যাপিটাল তৈরি হয়ে যাবে। মূল শিক্ষা, প্রতি মাসে প্রথমেই নিজেকে টাকা দাও আর ধীরে ধীরে ধনী হয়ে উঠো। ঝুলি ভরার 7টি সহজ ও কার্যকর উপায়। 1. প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করুন, পার্স মোটা করুন। আপনি যতই উপার্জন করুন, তার অন্তত 10% নিজের জন্য জমা রাখুন। যেমন ধরুন, আপনি যদি 100 টাকা উপার্জন করেন, তাহলে 90 টাকায় খরচ চালিয়ে 10 টাকা জমিয়ে ফেলুন। এভাবে আস্তে আস্তে টাকা জমতে থাকবে এবং মনেও শান্তি আসবে। 2. চাহিদা আর প্রয়োজনের তফাৎ বুঝুন, অপ্রয়োজনীয় খরচ কমান। নিজের আয় ব্যয়ের হিসেব রাখুন এবং যা প্রয়োজন নয় তেমন জিনিসে টাকা খরচ বন্ধ করুন। অনেক সময় আমরা যা চাই তা আদৌ প্রয়োজনীয় নয়। প্রথমে দরকারি জিনিস কিনুন, পরে বাকি চিন্তা করুন। 3. টাকাকে কাজে লাগান, টাকা থেকে টাকা উপার্জন করুন। যে টাকা আপনি জমাচ্ছেন সেটাকে ভালো জায়গায় বিনিয়োগ করুন, যেমন জমি, ব্যবসা, সোনারূপো ইত্যাদিতে। টাকা তখনই বাড়ে যখন সেটাকে বসিয়ে না রেখে কাজে লাগানো হয়। 4. প্রতারণা থেকে সাবধান থাকুন,
টাকার নিরাপত্তা নিশ্চিত করুন। যে স্কিমগুলো খুব দ্রুত বড়লোক বানিয়ে দেওয়ার কথা বলে, তাতে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। বুদ্ধিমান ও অভিজ্ঞ লোকদের পরামর্শ নিন এবং টাকা নিরাপদ জায়গায় রাখুন। 5. নিজের একটা বাড়ি তৈরি করুন, থাকার জায়গা থেকেই লাভ নিন। ভাড়া বাড়িতে থাকার চেয়ে নিজের একটা বাড়ি থাকলে সেটা ভবিষ্যতের জন্য বড় সম্পদ হয়ে ওঠে। নিজের বাড়ি মানেই মানসিক শান্তি এবং ভবিষ্যতের নিরাপত্তা। 6. ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন, বার্ধক্য ও পরিবারের খেয়াল রাখুন। বয়স বাড়লে কিভাবে আয় হবে সেই প্রস্তুতি আগে থেকেই নিন। জমি বা এমন কোনো স্কিমে টাকা লাগান যা থেকে ভবিষ্যতে নিয়মিত আয় আসবে। 7. নিজের উপার্জন ক্ষমতা বাড়ান, নিজেকে দক্ষ করে তুলুন। আপনি যত বেশি শিখবেন, নিজেকে যত উন্নত করবেন, তত বেশি উপার্জন করতে পারবেন। নতুন কিছু শিখুন, কোনো কোর্স করুন, দক্ষতা বাড়ান, এতে আপনার আয়ও বাড়বে। সারমর্ম: টাকা উপার্জন করা এক ধরনের শিল্প, কিন্তু টাকা জমিয়ে রাখা ও বাড়ানো হল বুদ্ধিমত্তা। এই 7টি সহজ নিয়ম মেনে চললে আপনার আর্থিক জীবন বদলে যেতে পারে। সৌভাগ্যের দেবীদের সঙ্গে পরিচয়। এই অধ্যায়ে আরকাদ রাজা কর্তৃক নির্বাচিত 100 জন মানুষের সঙ্গে কথা বলেন। তিনি জিজ্ঞেস করেন, সৌভাগ্য কি বাড়ানো যায়, কারণ প্রায় সবাই চায় তার ভাগ্য ভালো হোক। আরকাদ কথাটি জুয়া দিয়ে শুরু করেন। তিনি বলেন, জুয়ায় বড় অঙ্কের টাকা জেতা সম্ভব হলেও এটা কি সত্যিই ভালো ভাগ্যের নিদর্শন? তার মতে, তিনি কখনো কাউকে শুধু জুয়া খেলে ধনী হতে দেখেননি। আরকাদ বলেন, আসল সৌভাগ্য তাদের কাছে আসে যারা সময়মতো সুযোগকে চিনতে পারে এবং তৎক্ষণাৎ কাজ শুরু করে। যারা শুধু ভাবতে থাকে, দেরি করে, সুযোগের অপেক্ষা করতে থাকে, তাদের ভাগ্য খুব একটা সহায় হয় না। কিন্তু যারা সাহস নিয়ে সিদ্ধান্ত নেয়, ঝুঁকি নিতে প্রস্তুত থাকে, তাদের দিকেই সৌভাগ্যের দেবী মুখ ফেরান। আরকাদ আবার সকলকে মনে করিয়ে দেন যে নিজেদের আয়ের অন্তত 1 অক্টোবর অংশ অবশ্যই বিনিয়োগ করা উচিত। মূল কথা: সৌভাগ্য তাদের সঙ্গেই থাকে যারা সময়মতো সুযোগকে চিনে এবং কাজে লাগায়। প্রত্যেকেই চায় তার জীবনে সুখ ও সাফল্য আসুক। অনেকেই মনে করেন, ভাগ্য শুধু ঈশ্বর বা দেবতার ইচ্ছার ওপর নির্ভর করে, মানুষের কিছুই করার নেই। কিন্তু বাস্তব হল, অনেক সময় ভালো সুযোগ আমাদের সামনে আসে, কিন্তু আমরা দেরি করি বা সাহস দেখাই না, ফলে সেই সুযোগ হাতছাড়া হয়। তাই যে ব্যক্তি সব সময় প্রস্তুত থাকে এবং সময়মতো কাজ শুরু করে, তার পাশেই ভাগ্য দাঁড়িয়ে থাকে। আর যারা শুধু বসে থাকে, অপেক্ষা করে, তারা পিছিয়ে পড়ে। ব্যাবিলনের স্বর্ণ ঋণদাতা, সোনার টাকা ধার দেওয়া ব্যক্তি। রোডেন নামে এক সৈনিক রাজাকে একটি দুর্দান্ত বর্শা বানিয়ে দেয়। এতে খুশি হয়ে রাজা তাকে পুরস্কার হিসেবে 50টি সোনার মুদ্রা দেন। রডেন যখন প্রাসাদ থেকে বের হয়, তখন ভাবে, এত টাকা দিয়ে সে কি করবে? কয়েকদিন কেটে যায়, কিন্তু সে এখনো সিদ্ধান্ত নিতে পারে না কিভাবে এই টাকা ব্যবহার করবে। এই সময়ে তার বোন এসে বলে, তার স্বামী ব্যবসা শুরু করতে চায়, তাই রডেন যেন তাকে কিছু টাকা ধার দেয়। রডেন চিন্তায় পড়ে যায়, এটা কি ভালো সিদ্ধান্ত হবে? তার সন্দেহ হয়, এটা হয়তো টাকার ভালো ব্যবহার হবে না। তাই আরও ভালোভাবে বোঝার জন্য রডেন শহরের বিখ্যাত সোনা ধারদাতা মাফনের কাছে পরামর্শ নিতে যায়। বাবিলনের প্রাচীর। বেনজায়া নামে এক সাহসী যোদ্ধা ছিল, যে বাবিল শহরের রাস্তাগুলোর পাহারা দিত। যখন শত্রুরা বাবিল শহর ঘিরে ফেলে, তখন সবচেয়ে আগে এই খবর দেয় বেনজায়ার। যখন আক্রমণ শুরু হয়, তখন সে শহরের মানুষদের সাহস দিচ্ছিল আর বোঝাচ্ছিল যে ভয় পাওয়ার কিছু নেই। গ্রামের বহু লোক তার কাছে খবর জানতে আসে, আর সে প্রত্যেককে আলাদাভাবে শান্ত করে সাহস যোগায়। বেনজায়া দিনরাত পাহারা দেয়, দেখে শত্রুরা কিভাবে শহরে ঢোকার চেষ্টা করছে। টানা 3 সপ্তাহ 5 দিন লড়াই চলার পর বাবিলের মজবুত প্রতিরক্ষা দেখিয়ে দেয় তারা কতটা প্রস্তুত ছিল। অবশেষে শত্রুরা হার মেনে ফিরে যায়। যখন শত্রুরা পরাজিত হয়, তখন বেনজায়া তার কথা এবং কাজের মাধ্যমে প্রমাণ করে দেয় যে সে ঠিক বলেছিল, বাবিল এতটা শক্তিশালী যে যে কোনো আক্রমণ প্রতিহত করতে পারে। সে শহরের মানুষদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়: সুরক্ষা ছাড়া আমরা কখনো নিরাপদ থাকতে পারি না। এই গল্প থেকে 2টি বড় শিক্ষা মেলে।
সুরক্ষা আগেভাগেই তৈরি রাখতে হয়। যেমন আমরা জীবনে বীমা করি, জীবন, স্বাস্থ্য, সম্পত্তির জন্য। আবার টাকা এক জায়গায় না রেখে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করি, যেন একটা জায়গায় ক্ষতি হলে সব হারাতে না হয়। দ্বিতীয় শিক্ষা আসে বেনজারের কাছ থেকে। সে অনেক যুদ্ধ দেখেছে, তাই তার ভরসা ছিল শহর নিরাপদ থাকবে। সে অন্যদের মধ্যেও সেই আত্মবিশ্বাস ছড়িয়ে দিতে পেরেছিল। আমরাও যখন অর্থনৈতিক খবরে বা বাজারে অস্থিরতায় ভয় পেয়ে যাই, তখন আমাদের দরকার হয় এমন একজন অভিজ্ঞ মানুষ, যে বুঝিয়ে বলতে পারে কি হচ্ছে এবং কিভাবে সব ঠিক হয়ে যাবে। তাই জীবনে এমন একজন জ্ঞানী উপদেষ্টা বা গাইড থাকা খুব দরকার, যিনি অভিজ্ঞতার আলোকে আমাদের সঠিক পথ দেখাতে পারেন এবং কঠিন সময়ে সাহস দিতে পারেন।